ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 16 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজকে যে ঘটনাটি শোনাতে চলেছি, ঘটনাটি খুবই ভয়ঙ্কর একটা ঘটনা হতে চলেছে। তোমরা প্রায় সকলেই জানো যে হসপিটালে কেউ মারা গেলে সেই মৃতদেহকে মর্গে বা হিমঘরে রাখা হয়। আজ তোমাদের ওই মর্গেরই একজন নাইট গার্ডের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। আচ্ছা, তার আগে বলুন তো, আপনাদের যদি ওই রকম ভয়ানক একটি জায়গায় একটা রাত কাটাতে বলা হয় তো তোমরা কি পারবে? কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যে ওইখানে নাইট গার্ড হিসেবে কাজ করে তাকে প্রতিটা রাত ওইখানে কাটাতে হয়। আজকের ঘটনাটি আকাশ নামক একজন ব্যক্তিকে নিয়ে, যিনি ওই মর্গে নাইট গার্ডের কাজ করত। আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে, তাই ঘটনাটি স্কিপ না করে পুরোটা শুনতে থাকুন। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে। এবং তোমাদের কাছেও যদি এই রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশনে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তার সঙ্গে আরেকটা কথা, পরপর যত দিন যাচ্ছে তোমাদের ঘটনা পাঠানোর গতি বেশ কমে যাচ্ছে। এই রকম ভাবে চলতে থাকলে আমরা আমাদের প্রেত কাহিনী পরিবারকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো প্লিজ, তোমাদের কাছে যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরা ঘটনা পাঠাও আর আমাদের প্রেত কাহিনী পরিবারের সঙ্গে জুড়ে থাকুন। তো বেশি কথা না বলে সরাসরি ঘটনাতে যাওয়া যাক। আজকের ঘটনা পাঠিয়েছেন সৌরভ বিশ্বাস। সৌরভ বিশ্বাস যেইভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবে শোনানোর চেষ্টা করছি। নমস্কার দাদা, আমি সৌরভ বিশ্বাস। আজ আমি যে ঘটনাটি পাঠাচ্ছি, ঘটনাটি মর্গে ঘটে যাওয়া। ওই মর্গেই একজন নাইট গার্ডের কাজ করত। তার নাম ছিল আকাশ। তাকে আমরা আকাশদা বলেই চিনতাম। ওই আকাশদার সঙ্গেই ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আজ আমি প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটি শোনাচ্ছি যখন প্রথম থেকেই শোনানো যাক। আকাশদার পরিবার বেশ গরিব ছিল, কিন্তু ওই গরিবের মধ্যেও আকাশদার পরিবার মোটামুটি বেশ ভালোই চলছিল। কিন্তু আকাশদার মাথায় চিন্তার বাঁধ নেমে এলো ঠিক তখনই যখন তার বাবা প্যারালাইসিস হয়ে যায়। আকাশদার বাবা সাধারণ একটি মুদিখানার দোকানে কাজ করত, তাও আবার অন্যের দোকানে। প্যারালাইসিস হয়ে যাওয়াতে আকাশদার বাবার কাজটাও চলে যায়। আর তখনই আকাশদার মাথায় পরিবারের চাপ পড়ে। তখন আকাশদা কাজ খুঁজতে থাকে। তখন এমন একটা সিচুয়েশন ছিল যে রকমই কাজ পাবে করতে রাজি ছিল আকাশদা। এদিক ওদিক একটু কাজ খুঁজতে খুঁজতে অবশেষে একটা কাজ পেয়েই গেল। তাও আবার কোথায়? মর্গে নাইট গার্ডের কাজ। প্রথম তো ওই কাজটাতে আকাশদার পরিবারের কারোরই মত ছিল না, কিন্তু আকাশদার মাথায় যেহেতু তার পরিবারের চাপ ছিল তাই সে কিছু না ভেবেই অনায়াসেই ওই কাজটাতে রাজি হয়ে যায়। আর কাজে রাজি হওয়ার 2-3 দিনের মধ্যেই কাজে জয়েন্ট হয়ে যায় আকাশদা। কাজে জয়েন্ট হয়ে প্রথম দিন আকাশদা কাজে আসে। কাজে আসার পর ওখানে যিনি হেড ছিলেন তিনি আকাশদাকে তার কাজের সম্বন্ধে সবকিছুটা বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার সময় এটাও জিজ্ঞাসা করছিলেন যে আগে কোথাও আকাশদা কাজ করেছে নাকি। আকাশদা তার উত্তরে বলল যে না, আমি আগে কোথাও কাজ করিনি। আসলে এতদিন আমার বাবাই সংসার চালাতেন, তবে হঠাৎ করেই বাবা প্যারালাইসিস হয়ে যাওয়ায় আমাকে কাজ করতে হচ্ছে, না হলে এর আগে আমি পড়াশুনো করতাম। তখন কথাটা শুনে সেই হেড বললেন, এই প্রথম কাজ করছো, তাও আবার এইরকম মর্গে নাইট গার্ডের কাজ, পারবে তো করতে? তখন আকাশদা উত্তরে বলল যে পারতে তো হবে, না হলে আমার সংসারকে কে চালাবে, সংসারকে দেখবে কে? তারপর সেই হেড বেশি কথা না বাড়িয়ে কাজের সম্বন্ধে বোঝাতে থাকে। কাজের সম্বন্ধে বোঝালেন যে দেখুন, এই জায়গায় তুমি প্রথম কাজ করছো, তুমি ওই ঘরটার বাইরেই চেয়ার নিয়ে রাতটা কাটিয়ে দিও। রাতের বেলা যদি ঘরের ভিতর থেকে কোনো রকম আওয়াজ টাওয়াজ আসে, ভেতরে যাওয়ার দরকার নেই, জিনিসগুলোকে ইগনোর করে তুমি এখানেই রাতটা কাটিয়ে দিও। কথাটা শুনে আকাশদা বলতে লাগলো, আমি নাইট গার্ডের কাজ করছি আর ঘরের মধ্যে কোনো আওয়াজ হলে যাব না? তখন সেই হেড বললেন যে দেখো, তুমি এখানে নতুন, তুমি এখানকার বেশি কিছু জিনিস জানো না, থাকতে থাকতে সব কিছুই শিখে যাবে, এখন যতটা বলা হচ্ছে ততটাই করো। বলে হেড বেশি কিছু না বলে ওখান থেকে চলে গেল।
হেড ওখান থেকে চলে যাওয়ার পর আকাশদা একটু এদিক ওদিক দেখে চেয়ারটা নিয়ে বসলো, বসে টাইমটা কাটাতে লাগলো। সেই দিনটা ওই রকম বেশ ভালোই কেটে যায়, সেদিন কোনো প্রবলেম হয়নি। তারপর কাজ শেষ করে বাড়ি আসে আকাশদা। বাড়ি আসতেই আকাশদার মা জিজ্ঞাসা করে যে ওই রকম একটা জায়গায় কাজ করছিস, কীরকম কাটলো প্রথম দিন? আকাশদা উত্তরে বলে, না বেশ ভালোই কেটেছে, আমি তো ঘরের বাইরে চেয়ার নিয়ে শুধুই বসে থাকি, ভেতরে কি হচ্ছে না হচ্ছে তাতে আমার কোনো যায় আসে না। আর তাছাড়াও ভেতরে ওইসব মৃতদেহকে দেখার জন্য আলাদা লোকজন থাকে, ওখানে আমার কোনো কাজ নেই, আমি শুধু ওই ঘরের বাইরে চেয়ারটা পেতে বসে থাকি। তখন আকাশদার মা বলল, যাক নিস্তার হওয়া গেল তাহলে। এইরকম কাজ করতে করতে প্রায় 7-8 মাস কেটে যায়। কেটে যাওয়ার পর আকাশদার ঘর থেকে বলে যে আকাশদার জন্য মেয়ে দেখছে, আকাশদাকে বিয়ে দিতে চায়। বিয়ের কথা শুনে আকাশদা বলল, এমন সময় বিয়ে? এই মাইনেতে কোনোরকম আমার পরিবারটা চলছে, আর এখন আমি বিয়ে করব? আর তাছাড়াও এই রকম মাইনেতে আমার সঙ্গে বিয়ে দেবেই বা কে? তখন আকাশদার মা বলল যে ছোটবেলা থেকেই কথা হয়ে আছে আকাশদার সঙ্গে আকাশদার বাবার বন্ধুর মেয়ের বিয়ে দেবে। মায়ের কথা মতো আকাশদা রাজি হয়। তারপর দুজনের পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ে ঠিক হয় এবং বিয়েটাও হয়ে যায়। বিয়ে হওয়ার পর আকাশদার চাপটা একটু বেশি বেড়ে যায়, কারণ এতদিন পরিবারে ছিল 3 জন, আকাশদা এবং আকাশদার মা বাবা, কিন্তু এখন আকাশদার স্ত্রী হয়েছে। তাই আকাশদা তখন নাইট শিফটের জায়গায় প্রায় ডে শিফটও করতে লাগলো। আর ওই কারণে আকাশদা প্রায় সারাদিনে 3 থেকে 4 ঘন্টাই ঘুমোতে পারত, আর বাকি সময়টা পরিশ্রম করত। এইরকম মোটামুটি দিন কাটছিল। চলতে চলতে প্রায় 1 বছর কেটে যায়। এইরকম কোনো রকম দিনটা কাটছিল। এইরকম চলতে চলতে আকাশদার স্ত্রী প্রেগনেন্ট হয় এবং তার সন্তান হওয়ার সময় হয়। সেই সময় আকাশদা ঠিক কী করবে ভেবে উঠতে পারছিল না, কারণ ওইদিকে স্ত্রীকেও সময় দিতে হবে, এদিকে কাজ না করলে সংসার চলবে না। আর তখন আকাশদা ছাড়া তার স্ত্রীকে সময় মতো ডাক্তার দেখানোরও কেউ ছিল না, কারণ তার বাবা প্যারালাইসিস হয়েছিল। একদিন হঠাৎই আকাশদার স্ত্রীর শরীরটা অসুস্থ হয়ে যায়। তখন আকাশদা তার স্ত্রীকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে সব কিছু চেক আপ করে বলে যে এখন তো সন্তান হবে না, প্রায় 3-4 দিন এইখানে ভর্তি থাকতে হবে। এর আগেও হয়ে যেতে পারে, কিন্তু প্রায় 3-4 দিন ধরে রাখুন। কথাটা শুনে আকাশদা বেশ চিন্তায় পড়ে গেল, কারণ এদিকে কাজ বন্ধ করলে মাইনে কাটা যাবে, আর ওদিকে স্ত্রীর কাছেও থাকতে হবে। কারণ তখন আকাশদা মাইনে পেত প্রায় 7 থেকে 8 হাজার টাকা। ওই বেতনে সংসার চালানো খুব কষ্টকর। তার উপরে যদি 3-4 দিন কাজে না যায়, মাইনে থেকে টাকা কাটা যাবে। তাই আকাশ তখন কি করবে ঠিক খুঁজে পাচ্ছিল না। তখনই আকাশদার মাথায় এলো রাহুলের কথা। রাহুল বলতে আকাশদার ভাই সম্পর্কেই হয়, আকাশদার পাশের বাড়ির জেঠুর ছেলে। আকাশদার থেকে 1-2 বছরের ছোট। আকাশদা তখন তাকে ফোন করে বলে, আমি বেশ প্রবলেমে পড়ে গেছি, তুই কি আমার হয়ে 2 দিন আমার জায়গায় কাজ করতে পারবি? জানিসই তো আমি কি রকম জায়গায় কাজ করি, তুই যদি পারিস তো বল আমায়, তাহলে আমার অনেক উপকার হয়। তখন রাহুল বলল, ঠিক আছে আকাশদা, তোমায় আমি কিছুক্ষণ পর ভেবে বলছি। এমনিতেই রাহুল তেমন কিছু কাজ করে না, পড়াশোনাও অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, এখন শুধু বন্ধুদের সঙ্গে টুকটাক আড্ডা মারে। তাই রাহুল তখন ভাবলো যে আকাশদার হয়ে কাজ করাই যায়, এতে আকাশদারও অনেক উপকার হবে, আর আমারও 2 দিনে একটু ওইসব দিকে জ্ঞান হয়ে যাবে। তখন রাহুল আবার আকাশদাকে কল করে বলে যে ঠিক আছে, আমি তোমার হয়ে কাজ করতে রাজি। তখন আকাশদা রাহুলকে কাজের সম্বন্ধে বলে। সব কিছুটা বলার পর বলে যে ভেবে দেখ, এই কাজ করতে পারবি তো, তোর ভয় লাগবে না তো? রাহুল সকলের কাছে একটু সাহসিকতা দেখাতে বেশ পছন্দ করত। রাহুল তখন হেসে বলে, কি যে বলো আকাশদা, আমার আবার ভয় লেগেছে নাকি কোনোদিন? তুমি আমার সঙ্গে তোমার যে হেড আছে তার সঙ্গে কথা বলিয়ে দাও। তখন আকাশদা বলল, ঠিক আছে তুই ফোন রাখ, আমি কিছুক্ষণ পর তোকে কল করছি। তারপর আকাশদা সেই হেডকে ফোন করে আকাশদা সকল প্রবলেমটা জানায় এবং রাহুলের কথাটাও বলে যে আমার হয়ে ও যদি 2 দিন কাজ করতে যায় কোনো কি প্রবলেম হবে? তিনি আকাশদার প্রবলেমটা বুঝেছেন আর বলেছেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু যে করবে সে রাজি আছে তো? আকাশদা বলে হ্যাঁ হ্যাঁ, সে রাজি আছে, আমি তার সঙ্গে কথা বলেছি। তখন হেড বলল, ঠিক আছে তাহলে ওর সঙ্গে আমার কথা বলিয়ে দাও।
তারপর আকাশদা রাহুলকে ফোন করে সবকিছুটা জানিয়ে দেয় এবং সেদিন রাতে আকাশদা রাহুলকে নিয়ে তার কাজের সেখানে যায়, গিয়ে রাহুলের সঙ্গে সেই হেডের আলাপ আলোচনা করিয়ে দেয়। তারপর আকাশদা ওখান থেকে চলে আসে আর সেই হেড রাহুলকে কাজের সম্বন্ধে একটু বুঝিয়ে দিল। সেই একই রকম জিনিসই বলল যে রাতের বেলা যদি ঘরের মধ্যে থেকে কোনো রকম আওয়াজ পাও তাহলে ভেতরে যাওয়ার দরকার নেই, ওই জিনিসগুলোকে ইগনোর করে বাইরেই রাতটা কাটিয়ে দিও। তখন রাহুলও সেই একই জিনিস ভাবলো যে নাইট গার্ডের কাজ আর বলছে ভিতরে আওয়াজ হলে আমাকে যেতে না। রাহুল কোথাও না কোথাও শুনেছে যে মর্গে যারা কাজ করে তারা প্রায় সবসময় নেশা করে থাকে। রাহুল ভাবছে যে হেড হয়তো নেশা করে এইসব ভুলভাল কথা বলছে, তাই রাহুল ওটাতে বেশি কান দেয় না, শুধু বলে যে ভিতরে আওয়াজ হলে আমি যাব না। তখন সেই হেড রাহুলকে বলে, দেখো তুমি 2-3 দিনের জন্য এসছো, বেশি প্রশ্ন করো না, যতটা বলা হচ্ছে ততটাই শোনো, বলে ওখান থেকে চলে যায় হেড। এবং তারপর রাহুল রুমের বাইরে চেয়ারটা পেতে বসে এদিক ওদিক দেখে টাইম কাটাতে থাকে। একটু রাত হতেই তার বেশ ঘুম চলে আসে, কারণ তার ওই রকম রাত জাগার অভ্যেস ছিল না। সে চারিদিকটা দেখে ভাবলো যে এই জায়গা তো কেউই নেই, ঘুমিয়ে গেলে কেউ কিছুই বুঝতে পারবে না। এইসব ভেবে সে চেয়ারটাতে একটু হেলান দিয়ে ঘুমোতে লাগলো। হঠাৎই সে ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ পেল। আওয়াজ বলতে হিমঘরে মৃতদেহ রাখার জন্যে বড় বড় টিনের বাক্স করা থাকতো, তার মধ্যে বরফগুলো দিয়ে মৃতদেহগুলো রাখতো। আবার কিছু দেহ সেই রুমে বেডে পড়ে থাকতো। কিন্তু তার কানে যে আওয়াজটা ভেসে এসেছিল, আওয়াজটা হচ্ছে সেই টিনের বাক্সগুলো কেউ যেন জোরে জোরে খুলছে আর লাগাচ্ছে। তার ঘুমটা হুট করে ভেঙে যায়। সে ভালো করে শুনতে থাকে, দেখলো আওয়াজটা আর পাচ্ছে না। তখন সে একটু ঘাবড়ে গিয়ে আর ঘুমোয়নি। তার কাছে একটা খবরের কাগজ ছিল, সে বসে বসে সেই খবরের কাগজ পড়তে থাকে। হঠাৎ আবার সেই একই রকম আওয়াজ তার কানে ভেসে আসছে। এইবার সে জিনিসটাকে বেশ ভালো করে শুনতে পেল। তখন তার সেই হেডের কথা মনে হচ্ছে, যে হেড যে বলছিল এইরকম আওয়াজ হলে জিনিসগুলোকে ইগনোর করতে, ভেতরে যেতে না, তার কি আমি ভেতরে যাব না? সে এইরকম ভাবতে ভাবতে কি করবে খুঁজে পাচ্ছিল না। তখন তার মাথায় এলো হয়তো হেড নেশা করে এইসব বলছিল, আমি একবার ভিতরে গিয়েই দেখি, বলে সে চেয়ার থেকে উঠে আস্তে আস্তে করে ঘরের মধ্যে যেতে লাগলো। সেদিন ভেতরে আর কেউই ছিল না, শুধু ওই মৃতদেহগুলো ছাড়া। সে আস্তে আস্তে মৃতদেহ যেই রুমটাতে থাকে সেই রুমটার থেকে এগোতে লাগলো। দরজাটা খুলে একটু ভেতরে যেতেই সে অনুভব করলো তার নাকে একটা আলাদা পচা ঝাঁঝালো গন্ধ ভেসে আসছে, আর সেই রুমের চারিদিকটা যেন ধোঁয়াশা ভাব। তার শরীরটা বেশ শিউরে ওঠে, তবুও সে তখন রুমটা থেকে বের হয়নি। সে আরেকটু এগিয়ে এদিক ওদিকটা দেখলো কিছুই নেই। এরপর সে পিছন ঘুরে বাইরে আসতে থাকে, কিন্তু দরজার কাছে আসতে না আসতেই সেই একই রকম আওয়াজ তার আবার কানে ভেসে এলো। এখন আওয়াজটা বেশ জোর ছিল। যেই বাক্সটা থেকে আওয়াজটা আসছে সে সেই বাক্সটার দিকে এগোতে লাগলো এবং সে সেই বাক্সটা টেনে খুলতে যাবে, দেখলো আর সেখানে কোনো আওয়াজ নেই। আওয়াজটা আবার কিছুটা দূর থেকে আসছে। সে ওই দিকে যাবে, হঠাৎ তার সামনে একটা মৃতদেহ সে বেড থেকে উঠে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সে কি করবে খুঁজে পাচ্ছিল না। সে সঙ্গে সঙ্গে ছুটতে সেই রুমটা থেকে বেরোতে চাইলো, কিন্তু সে সেখান থেকে বেরোতেই পারছিল না, যেন সেই রুমটার দরজা কেউ লক করে রেখেছে। আর সে পেছন ঘুরে যখনই দেখে যে মৃতদেহটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে, সে তখন কি করবে খুঁজে পাচ্ছিল না। চিৎকার করতে থাকে অনেক জোরে জোরে, কিন্তু তখন সে সাহায্যের জন্য কাউকেই পায়নি। মৃতদেহটা তার থেকে কিছুটাই দূরে। হঠাৎ দেখে দরজাটা একাই খুলে গেল এবং দরজাটা খুলতে সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওখান থেকে ছুটতে বেরিয়ে এলো এবং ওই রুমটা থেকে বেরিয়ে পুরোটা আসতে না আসতেই সে অজ্ঞান হয়ে গেল সেইখানেই। হঠাৎ তার জ্ঞান ফিরতে সে শুনতে পায়, রাহুল, রাহুল, কিরে এইখানে শুয়ে আছিস কেন? ওঠ। সে চোখটা খুলে দেখে আকাশদা তাকে ডাকছে। তখন প্রায় 5টা 5:30 বাজে। আকাশদা বলল, তুই কাকা হয়ে গেলি রে, ছেলে হয়েছে আমার কাল রাতেই, আর তাছাড়া তুই এখানে শুয়ে আছিস কেন? রাহুল তখন সকল জিনিসটাকেই লুকিয়ে গেল আর হেসে বলতে লাগলো, আরে না না, ওই রাতে বেশ ঘুম পাচ্ছিল, তাই বাইরে না থেকে একটু ভিতরে এসে শুয়ে পড়ছিলাম, এই আর কি।
তোকে অনেক ধন্যবাদ, তুই আমার অনেক বড় উপকার করলি। রাহুল বলল, না না, এটা উপকারের কিছু না, এটা তো আমার কর্তব্য ছিল। বলে সেদিন রাহুল এবং আকাশদা দুজনেই বাড়ি ফিরে আসে। তার পরের দিন থেকে নিয়মিত আকাশদাই কাজে যেত, কারণ সেদিন রাতেই আকাশদার ছেলে হয়ে যায়। তাই আর আকাশদার জায়গায় রাহুলকে কাজে যেতে হয়নি, আকাশদাই তার কাজে নিয়মিত যেত। এরকম করে আরও 6-7 মাস কেটে যায় এবং তখন আকাশদার ছেলের অন্নপ্রাশনের সময় এলো। অন্নপ্রাশনের দিন রাতে আকাশদা এবং রাহুল আরও 2-1 মিলে রাতে ড্রিঙ্ক করতে বসলো এবং সেই ড্রিঙ্ক করতে বসার সময় রাহুলের মুখ থেকে হঠাৎ একটা কথা বেরিয়ে এলো, আচ্ছা আকাশদা, তুমি তো আজ এত বছর ওইখানে কাজ করছো, তোমার সঙ্গে কোনোদিন কোনো অদ্ভুত কিছু ঘটনা ওখানে ঘটেনি? আকাশদা তখন একটু সন্দেহজনক মন নিয়ে প্রশ্ন করলো, কেন, তোর সঙ্গে কি সেই দিন কিছু ঘটেছিল নাকি, হঠাৎ এইরকম প্রশ্ন করছিস? আর সেই দিন রাহুল আকাশদাকে সবকিছুটা খুলে বলে। তখন আকাশদা বলল, আর তাই তুই ওইখানে ওই রকম অজ্ঞান অবস্থায় পড়েছিলি আর আমাকে বলছিলি তুই ওখানে ভিতরে গিয়ে ঘুমোচ্ছিস? ওটা নিয়ে সবাই একটু মজা করতে লাগলো। তখন রাহুল আবার জিজ্ঞাসা করলো যে আকাশদা, বলো না, তোমার সঙ্গে কি কোনোদিন ওই রকম কোনো ঘটনা ঘটেনি? তখন আকাশদা বলল, আমিও যখন প্রথম ওইখানে কাজে যাই তখন আমারও ওই রকম মনে হয়েছিল, আর আমিও হেডের কথা না শুনে একদিন ওই রুমের ভেতরে যাওয়ার সাহস করি। সেই দিন অবশ্য ভেতরে 1-2 জন ছিল, তারা ওই রুম থেকে কিছুটা দূরে একটা জায়গায় ঘুমোচ্ছিল। আমার যতদূর মনে আছে ওইখানে 2 জন ঘুমোচ্ছিল। আমি ওদেরকে কিছু না বলেই ওই রুমটার দিকে এগোতে থাকি। গিয়ে রুমটার দরজা খুলে দেখতেই যেই জিনিসটা আমি দেখতে পেলাম, তারপর থেকে আজ পর্যন্ত ওই রকম দুঃসাহস করিনি ওই রুমের মধ্যে যাওয়ার, তাও আবার একা একা। আমি দেখলাম দরজাটা খুলতেই দরজার সোজাসুজি একটা বেডে একটা মৃতদেহ রাখা আছে, আর আমার চোখটা সোজা তার দিকেই পড়লো। আমার চোখটা ওর দিকে পড়তেই দেখলাম মৃতদেহটা হঠাৎ আমার দিকে ঘুরে তাকিয়ে, আর তাকিয়েই সেই বেড থেকে উঠতে লাগলো মৃতদেহটা। সেটা দেখার পর আমি এতটা পরিমাণে ভয় পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি বেশ চিৎকার করে উঠি। আর চিৎকার করে উঠতেই কিছুটা দূরে যে 2 জন ঘুমিয়েছিল তারা উঠে যায়। আমি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর তারা আমায় জিজ্ঞাসা করে যে কি হলো, তুমি এইখানে কেন? আমি তাদেরকে বলি যে হঠাৎই আমি ভেতরে একটা আওয়াজ পাই, তাই দেখতে এসেছিলাম কি হয়েছে না হয়েছে। আর তখন তারাও আমাকে সেম কথাটাই বলছিল যে কোনোদিন কোনো আওয়াজ পেলেও এই রুমটার দিকে আসতে না, তা আবার এইরকম একা একা। বলে তারা আবার তাদের জায়গায় চলে গেল, আর আমাকেও বলল যে তুমি তোমার জায়গায় গিয়ে রাতটা কাটিয়ে দাও। আমিও তাদের কথা মতো আমার জায়গায় এসে চেয়ারে বসলাম। সেদিন এতটাই ভয় লাগছিল, আমি একা একা থাকতেই পারছিলাম না। আমি গিয়ে তাদের সঙ্গে সেই রাতটা কাটাই এবং তারপর থেকে আজ পর্যন্ত আমি ওইখানে যাওয়ার দুঃসাহস করিনি। কথাটা শুনে তখন রাহুল বলল, আমিও সেদিন প্রাণে বেঁচে এসেছি। আর সেদিনই এই সব কিছুটা আমরা জানতে পারি। জানার পর ভাবলাম যে এই ঘটনাটি শেয়ার করাই যায়। আর আমি প্রেত কাহিনীর প্রায় সকল এপিসোডগুলোই শুনেছি, ঘটনাগুলো বেশ ভালো লাগে, তাই ভাবলাম এই ঘটনাটা প্রেত কাহিনী পরিবারকে পাঠানোই যায়, তাই আজকে পাঠালাম। আপনার যদি ভালো লাগে তো আপনি ঘটনাটি শোনাবেন। অনেক ধন্যবাদ সৌরভ বিশ্বাসকে এইরকম একটা ভয়ানক ঘটনা আমাদের প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য। ঘটনা থেকে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে। তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশনে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তার সঙ্গেই পরপর যত দিন যাচ্ছে তোমাদের ঘটনা পাঠানোর গতি বেশ কমে যাচ্ছে। এইরকম চলতে থাকলে আমাদের প্রেত কাহিনী পরিবারকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরা প্লিজ ঘটনা পাঠাও আর আমাদের প্রেত কাহিনী পরিবারের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের জন্য সকলকে বাই।